সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নাগরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জহিরুল ইসলাম, রিসোর্স টিচার, বিজ্ঞান, চৌবাড়ি আহমদিয়া দাখিল মাদ্রাসা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। আজকে আমার প্রথম টপিক হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে প্রথমে আমি রাসায়নিক বন্ধন কাকে বলে সেই সংজ্ঞাটা আমি প্রথমে জেনে নিই। যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বন্ধন বা রাসায়নিক বন্ধন বলে। তাহলে এখানে আমার সংজ্ঞাটা একটু খেয়াল করো, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুগুলো যুক্ত থাকবে। যেমন আমি যদি পানির সংকেত লিখি H2O, H2O, পানির গঠনটা যদি আমি একটু দেখি, এখানে হাইড্রোজেনের পরমাণু আছে দুটি এবং অক্সিজেনের পরমাণু আছে একটি। সুতরাং এটার গঠন যদি আমি দেখি, এখানে একটা অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে। এই একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু, এই দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে সেটাই হচ্ছে বন্ধন বা রাসায়নিক বন্ধন। আমি যদি এখানে অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন একটা মৌলিক অণু, এই অক্সিজেনের অণুর কথা চিন্তা করি, তাহলে অক্সিজেনের গঠনটা হবে এই একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণুর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে, আর এই আকর্ষণ বলটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা যদি ভাঙি তাহলে এখানে হবে সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে যে শক্তি দ্বারা যুক্ত থাকে সেই শক্তিটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। আশা করি তোমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে বুঝছো। এবার আমার পরের টপিক হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আমি এখন তোমাদের বোঝাবো যোজ্যতা ইলেকট্রন আসলে কি জিনিস। প্রত্যেকটা মৌলকে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, এই কোনো মৌলকে ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমি সংজ্ঞাটা যদি লিখি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসকালে তার সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে আমি কি লিখছি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসকালে তার সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন আমি উদাহরণ হিসাবে যদি ধরি, যেমন পটাশিয়াম একটা মৌল, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1,
পটাশিয়াম আয়নের শক্তি স্তর আছে হচ্ছে 1:2 একটা শক্তি স্তর, 2s এবং 2p একটা শক্তি স্তর, আর 3s হচ্ছে আরেকটা শক্তি স্তর। তাহলে এই পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে 3s। অতএব এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। সুতরাং পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। এবার আসো আমি আর একটা মৌল আসি, যেমন ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এখানেও শক্তি স্তর হচ্ছে একটা শক্তি স্তর, একটা শক্তি স্তর, একটা শক্তি স্তর। তাহলে 3s 3p মিলা যেহেতু একটা শক্তি স্তর, তাহলে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কত আছে? 3 আর 2 5টি। সুতরাং ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5টি। তো আমার মনে হয় তোমরা যোজ্যতা ইলেকট্রন অবশ্যই বুঝছাও। তাহলে যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবো। আরো যদি একটা যদি উদাহরণ দেওয়া হয়, যেমন ক্লোরিন 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখানে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি। সুতরাং ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। আশা করি তোমরা যোজ্যতা ইলেকট্রন তোমরা বুঝছো। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব যোজনী নিয়ে। যোজনী জিনিসটা কি? যোজনীর অনেকগুলো সংজ্ঞা আছে। আমি প্রথম সংজ্ঞা হিসাবে যদি বলি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো লাভের জন্য কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন ব্যবহৃত হয় তার সংজ্ঞাটা আমি যদি লিখি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের কাঠামো লাভের জন্য কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন ব্যবহৃত হয় তাহলে কি লিখলাম? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের কাঠামো লাভের জন্য কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন ব্যবহৃত হয় তাকে যোজনী বলে। অথবা যোজনীর অনেকগুলো সংজ্ঞা আছে, যে কোনো মৌল যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় তার সর্বশেষ শক্তি স্তরে থেকে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে অথবা ভাগাভাগি করে সেটাও তার যোজনী। অথবা কোনো মৌল তার কতগুলো হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হলো তার ক্ষমতাটা হচ্ছে যোজনী। আমরা যোজনীর সঙ্গে অনেকগুলো দিতে পারি, তবে এখন যোজনী আমরা কিভাবে বের করতে পারি তাহলে সেগুলো আমরা এখন দেখি। যোজনী অনেক প্রকার আছে। আমি প্রথমে কতগুলো মৌল নিতেছি, এই মৌলগুলোর আমরা যোজনী বের করব। যেমন হাইড্রোজেনের হচ্ছে কত 1, পারমাণবিক সংখ্যা হচ্ছে
ওয়ান হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। এখানে দেখাই যাচ্ছে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ একটা মাত্র শক্তি স্তর 1s, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, যেটা বিজোড়। তাহলে সুতরাং হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এভাবে আমরা কতগুলো মৌলের যোজনী বের করতে পারি। যেমন আমরা যদি বলি কার্বনের যোজনী, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এই মৌলটাকে যখন আমি প্রথমে ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p2। এখন একটু দেখো এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি আমরা 1s2 2s2 2p2, অর্থাৎ যেহেতু 6টা ইলেকট্রন আছে 6টা ইলেকট্রন আমরা ভাগাভাগি করে দিয়েছি। এখন এইখানে আমরা জানি p এর উপশক্তি স্তর হচ্ছে 3টা, px py pz। এখন এইটার পরিবর্তে আমি লিখব 2px 2py 2pz। এখন এই যে 2p এর উপরে যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন px py pz অরবিটালে চলে যাবে। এখন কিভাবে চলে যাব দেখো, প্রথমে সর্বপ্রথম একটি করে ইলেকট্রন এখানে প্রবেশ করব। যদি আরো ইলেকট্রন অবশিষ্ট থাকে তারপরে আরেকটি করে প্রবেশ করব। এখানে যেহেতু দুটি ইলেকট্রন আছে তাহলে আমি এখানে একটি করে দিয়ে নিচ্ছি, আর এখানে কোনো ইলেকট্রন দেওয়ার দরকার নাই। এখন এইটা আমার দেওয়ার দরকার নাই। তাহলে দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি 1s2 2s2 2px1 2py1। তো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে কয়টি? দুটি। সুতরাং কার্বনের যোজনী হচ্ছে 2। এখন এটা যখন রাসায়নিক বিক্রিয়ায় আবার অংশগ্রহণ করার জন্য উত্তেজিত করা হবে বা এক্সাইটেড হবে, তখন 1s 2s 2px1 2py1 2pz, তখন এই 2s থেকে এখানে 2s এর উপর আছে হচ্ছে দুইটা ইলেকট্রন, এই 2s এর উপর থেকে দুইটা ইলেকট্রন ভেঙে গিয়ে এখানে একটা থাকবে আর একটা ইলেকট্রন এই 2pz এর উপর প্রবেশ করব। সুতরাং কার্বনের এখানে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন হলো হচ্ছে 4টি। সুতরাং যোজনী হচ্ছে 4। আমরা এখন দেখলাম কার্বন একবার যোজনী প্রদর্শন করলো 2, আর একবার যোজন প্রদর্শন করলো 4, অর্থাৎ কার্বন এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করছে। আমি তোমাদের একটু পরে দেখাবো পরিবর্তনশীল যোজনী আসলে কি। আমি এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখাইতে পারি 7 1s2 2s2 2px 2py 2pz। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে 3টি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3, কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। সুতরাং যেহেতু 2p এর উপর 3 থাকে তাহলে 3টা এটার মধ্যে একটা প্রবেশ করলো, এটার মধ্যে একটা প্রবেশ করলো, এটার মধ্যে একটা প্রবেশ করলো। দেখা যাচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টি। সুতরাং নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে যে 2s এর উপর থেকে দুইটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ভাঙলো না কেন? আমরা জানি 2s 2p এখানে 2d হয় না, কারণ এজন্য 2s থেকে একটা ইলেকট্রন 2d তে প্রবেশ করতে পারবে না, যার কারণে এই 2s এখানে 2 থাকবে এবং এখানে 2d আসার কোনো সম্ভাবনা নাই, যার কারণে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। যোজনী হচ্ছে কয়েক প্রকার, তার মধ্যে প্রথমে আসো আমরা ধরি সক্রিয় যোজনী কি। সক্রিয় যোজনী হচ্ছে যে কোনো মৌলের পরমাণুতে যে কয়টা যোজনী কার্যকর থাকে,
কোন মৌলের পরমাণুর কার্যকর যোজনীকে বলা হয়, কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলে। যেমন FeCl2, এখানে আয়রনের কার্যকর যোজনী আছে হচ্ছে 2, এখানে আয়রনের কার্যকর যোজনী হচ্ছে 2, আর এই কার্যকর যোজনীকে বলবো আমরা সক্রিয় যোজনী। সুতরাং ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। এবার একইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে এখানে ফসফরাসের কার্যকর যোজনী হচ্ছে 3, সুতরাং ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 3। এবার আসো সুপ্ত যোজনী কি? কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যখন সক্রিয় যোজনী বাদ দেওয়া হবে, অর্থাৎ কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। সরি, একটু সমস্যা হয়েছিল। কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। তাহলে কিরকম সুপ্ত যোজনী? যেমন আমি এইটাই উদাহরণ দিচ্ছি, FeCl2 এই ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, আর এখানে সক্রিয় আছে এই আয়রনের সক্রিয় যোজনী 2। সুতরাং আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 3 - 2 সমান হচ্ছে 1। তাহলে আমরা দেখতেছি যে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি আমি বাদ দেই, তাহলে আমরা যে যোজনীটা পাই সেটা হচ্ছে সুপ্ত যোজনী। এখন আসো একইভাবে যদি আমি বলি, এই যৌগটার কথাই বলি, ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে এখানে 3, আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3 এবং এই আয়রনের সক্রিয় বা কার্যকর যোজনী হচ্ছে এখানে 3। সুতরাং আয়রনের সুপ্ত যোজনী সুপ্ত যোজনী 3 - 3 সমান হচ্ছে 0। ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। তো আশা করি তোমরা সুপ্ত যোজনী বুঝছো। এখন আমি তোমাদের সাথে আসছি পরিবর্তনশীল যোজনী নিয়ে। পরিবর্তনশীল যোজনী
যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করে যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আমি প্রথমে তোমাদের যোজনীর ক্ষেত্রে কার্বনের যোজনী আমি তোমাদের বের করে দেখাইছিলাম যে কার্বন সাধারণত 2-4 যোজনী প্রদর্শন করে, সুতরাং কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এবার আমি এই পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি ফসফরাস 15। আমরা প্রথমেই বলে নেই 2s 2p 3s 3p 3d, অর্থাৎ 2s 2p এর পরে 2d হতে পারে না, 3s 3p 3d 3s 3p এর পরে 3d হতে পারে, কিন্তু এখানে 3s হতে পারে না। তাহলে ফসফরাস 15 এর ক্ষেত্রে যখন ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p 3। এখন যেহেতু p কে আমরা ভাঙলে 3px 3py 3pz পাই, তাহলে এই 3p থেকে 3টা ইলেকট্রন প্রথমে একটি করে প্রবেশ করব। এখন দেখো আমি যদি ফসফরাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে 3টি, সুতরাং এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী হচ্ছে 3। এখন এটা যখন আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় উত্তেজিত হবে তখন এটার যোজনী হবে এরকম 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz। যেহেতু এখানে 3s এর উপর 2টা ইলেকট্রন আছে এবং 3 নাম্বার শক্তি স্তরে 3s 3p 3d অরবিটাল আছে, সুতরাং এখানে আমরা d এর 5টা উপশক্তি স্তর আছে dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর একটা হচ্ছে dz স্কয়ার। এখন দেখো তাহলে এখানে আমরা 3d xy নিয়ে আসলাম, এখানে এই s এর উপর একটা ইলেকট্রন প্রবেশ করব আর একটা ইলেকট্রন চলে যাবে হচ্ছে d এর উপর। তাহলে এখন ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে 5টি, সুতরাং ফসফরাসের যোজনী এখন 5। অতএব আমরা বলতে পারি ফসফরাসের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং এর যোজনী হচ্ছে একবার 3 আর একবার হচ্ছে 5। এবার সালফার এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1s2 2s2 2p6 3s2 3p4। দেখো আমি এইটাকে ভাঙলে 3px 3py 3pz, এটার উপর যেহেতু 4টি ইলেকট্রন আছে আমরা জানি সমশক্তি সম্পূর্ণ অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন আগে প্রবেশ করবে
এখানে আমি একটি ইলেকট্রন প্রবেশ করালাম, এখানে একটি, এখানে একটি। এবার খেয়াল করো 3p4 আছে, আমি কেবলমাত্র দিয়েছি 3টি ইলেকট্রন, তাহলে আমার এখানে আবারও আরেকটা করে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এখানে 2টা হয়ে গেল। তাহলে এখন সালফারের প্রথম ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে 2টি। তো সুতরাং সালফারের যোজনী হচ্ছে ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 2। এবার এইটাই, এই সালফারে যখন পরবর্তীতে আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় উত্তেজিত হবে বা এক্সাইটেড করা হবে, তখন এটার ইলেকট্রন বিন্যাসটা নিয়ে খুব ভালো হয়। 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। এখন আমরা জানি এই 3px থেকে এটার উপর 2টা ইলেকট্রন আছে, এইটা ভেঙে গিয়ে 3d তে চলে যাব। 3dx এটার উপর এখন 2টা ছিল, এখন একটা থাকবে, এটাতে একটাই ছিল, এটাও একটা, এটা একটা চলে গেল। সুতরাং এখন সালফারের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে 4টি, যোজনী হচ্ছে এখন 4। এইটাকে আবার যখন উত্তেজিত করানো হয় তখন এই যে 3s টা ভেঙে গিয়ে, কারণ এটা 3dxy রয়ে গেছে, yz রয়ে গেছে, zx রয়ে গেছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার রয়ে গেছে, z স্কয়ার রয়ে গেছে, তাহলে এই 3s টা ভেঙে গিয়ে পরবর্তী ধাপে চলে যাব। এরকম হবে 1s2 2s2 2p6 3s2 3s2 না দিয়ে এখন 3px 3py 3pz 3dxy 3dyz। এখন এটার উপরে একটা ছিল, এটার উপরে একটা, এটার উপরে একটা, এটার উপরে একটা, এটার উপরে এখন এই একটা ইলেকট্রন ভেঙে গিয়ে এটার উপর প্রবেশ করবে। সুতরাং সালফারের সর্বশেষ শক্তি স্তর এখন বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে 6টি, সুতরাং সালফারের যোজনী হচ্ছে 6। সুতরাং আমরা দেখলাম সালফার 3টা যোজনী প্রদর্শন করলো, এজন্য সালফারকে বলা হয় সালফার একাধিক যোজনী প্রদর্শন করছে, অর্থাৎ সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করছে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যৌগমূলক। যৌগমূলকটা আসলে কি জিনিস? যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে পরস্পরের সাথে, মানে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছে পরিণত হয়, ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে।
একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি আয়নের ন্যায় আচরণ করে, তাহলে ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। তাহলে সংজ্ঞাটা দেখো, আমি আরেকবার বলছি। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি আয়নের ন্যায় আচরণ করে, তাহলে ওই পরমাণু গুচ্ছকে বলা হবে যৌগমূলক। যেমন যেমন অ্যামোনিয়ার সাথে যদি আমি একটি হাইড্রোজেন আয়নকে যুক্ত করি, তাহলে হবে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়ার সাথে যখন আমি একটি হাইড্রোজেন আয়নকে যুক্ত করব, উৎপন্ন হবে অ্যামোনিয়াম আয়ন। যেমন সালফেট আয়ন, সালফাইড আয়ন, এই প্রত্যেকটা হচ্ছে একটা যৌগমূলক। এখন যৌগমূলকের চার্জ সংখ্যা আছে এবং যোজনী আছে। তাহলে আমরা এই যৌগমূলকের চার্জ বা যোজনী কিভাবে বের করতে পারি সেটা আমরা একবার দেখব। যৌগমূলকের চার্জ বা আদান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী কখনো ধনাত্মক বা ঋণাত্মক হবে না। অর্থাৎ যোজনীকে সবসময় আমরা ধনাত্মক চিন্তা করব, কিন্তু তার আগে কোনো চিহ্ন আমরা বসাবো না। সুতরাং যেমন সালফেট, এই হচ্ছে একটা যৌগমূলক। এই যৌগমূলকের চার্জ বা আদান কত এবং যোজনী কত সেটা আমরা কিভাবে বের করব। দেখো একটু, এখানে সালফেট উচ্চারণ করতে আমাদের উচ্চারিত হচ্ছে 8। আর যদি আমি এখানে বলি সালফাইড 8, এখন যে ক্ষেত্রে উচ্চারিত হয়েছে 8, সেই ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে বলতেছি, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 মাইনাস অক্সিজেনের যোজনী হচ্ছে 2 গুণন হচ্ছে 4, কারণ অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 4। তাহলে 6 মাইনাসের 8 সমান হচ্ছে -2। সুতরাং সালফেটের চার্জ সংখ্যা হচ্ছে -2। এই ক্ষেত্রে সালফারের চার্জ বা আদান হচ্ছে -2, কিন্তু আমরা যোজনী ধরবো হচ্ছে শুধু 2। তাহলে এটার সালফেটের চার্জ সমান হচ্ছে -2, কিন্তু যোজনী হচ্ছে 2। একইভাবে সালফাইডের ক্ষেত্রে আমরা উচ্চারণ করছি 8। এই ক্ষেত্রে সালফারের সর্বোচ্চ যোজনীর আগের যোজনী কত? সর্বোচ্চ যোজনী আমরা জানি 6। সর্বোচ্চ সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সালফারের যোজনী হচ্ছে 2, 4 আর হচ্ছে 6। তাহলে সর্বোচ্চটার আগে হচ্ছে 4, তাহলে আমি এখানে ব্যবহার করব সালফারের 4 মাইনাস 2 গুণন 3, 4 মাইনাস 6 সমান হচ্ছে -2। তাহলে সালফাইডের ক্ষেত্রে হচ্ছে -2। একইভাবে এটারও চার্জ -2, যোজন হচ্ছে 2। ফসফেটের ক্ষেত্রে ফসফরাসের ফসফেট এট উচ্চারণ করছি, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5 মাইনাস 2 গুণন 4
5 - 8 সমান হচ্ছে -3। সুতরাং ফসফেটের চার সংখ্যা হচ্ছে -3 আর যোজনী হচ্ছে শুধু 3। ফসফেটের সর্বোচ্চ, ফসফেট আমরা জানি ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এটা যোজনী 3 এবং 5। তাহলে সর্বোচ্চটার আগে হচ্ছে 3 মাইনাস 2 গুণন 3 সমান হচ্ছে -3। তাহলে এটার চার্জ হচ্ছে -3। কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 মাইনাস সুতরাং -2। সুতরাং আমরা যে কোনো যৌগমূলকের যোজনী এবং চার সংখ্যা বের করতে পারবো আশা করি। তো আজকে আমি তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি সবাই মনোযোগ সহকারে দেখছো এবং পরবর্তী ক্লাসের জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ, দেখার আমন্ত্রণ রইল এবং সুস্থ থাকবে আশা করি সবাই। আল্লাহ হাফেজ।